হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেক দিনই নিত্য নতুন আমার ভিডিওগুলো তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করি। আমার গ্রামের পরিবেশ, আমার সব কিছুই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেক ভালোবাসা দাও, আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:45 থেকে ব্লগটা শুরু করছি, কারণ এখানে বসে আমি পুরো ঘড়িটার দিকে দেখছি যে কটা বাজে। 8:45 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি সেই 8:20-তে। ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো গোছালাম, গুছিয়ে চা খাইনি সকালে দুধ খেয়েছি, হাতে বিস্কিট টিস্কিট খেয়ে নিয়েছি। কারণ প্রচুর সকালবেলা উঠলে না একটু খিদে পায়, আর খিদে পালে না প্রচণ্ড নড়াচড়া করতে থাকে। তো সেই কারণে কিন্তু একটু ভারী কিছু বা একটু বেশি কিছু খেতে হয়। তো সেই কারণে খেয়ে নিলাম। এখন আবার ঠিক আছে। তো মা গেছে একটু দোকানের দিকে, দোকান থেকে আসবে, এলে দেখা যাক কি রান্না হয় না হয়, আমি নিজেও জানি না। তো মা হাঁড়ি কড়াইগুলো ধুয়ে দিয়ে গেছে, বলেছে ভাতটা বসিয়ে দিতে। ভাতটা বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে সোমবার। ভাই কিন্তু সোমবারের পুজোটা প্রত্যেকটা মাসেই দিচ্ছে, প্রত্যেকটা দিনেই দিচ্ছে, যেদিন করে সোমবার। তো যখন থেকে শ্রাবণ মাসে সোমবার পড়েছে আমি পুজো দেই না, কারণ শিবের এখানে মহাদেবের এখানে কিন্তু অনেক কিছু করে পুজো দিতে হয়। তো আমি শুনেছি যে শুধু দিনের ঠাকুরগুলো আমরা দিতে পারি, যেমন প্রত্যেক দিনের ঠাকুর, নিত্য ঠাকুর আমরা পুজো করতে পারি। যেমন লক্ষ্মী ঠাকুর আমরা নিত্য পুজো করি, সেটা করা যায়, কিন্তু মহাদেবের নিত্য পুজোটা তো হয় না। তো মহাদেবের এখানে আমি পুজো করি না। আমাদের এখানে ছোট্ট শিবলিঙ্গ আছে আমাদের ঘরে, সেখানে ভাই পুজো করছে। প্রত্যেকটা সোমবার ভাই দিচ্ছে। মেয়েদের কিন্তু প্রত্যেকটা মাসের মধ্যে 4টা সোমবার দেওয়া হয় না, কিন্তু ছেলেরা দিতে পারে। তো ভাই কিন্তু এদিকে পুজো দিয়ে নিচ্ছে, আর ভাই যাবে কম্পিউটারে একটু পরে। এদিকে এই যে ঘর, আমাদের ঠাকুর ঘর, ভাই ভেতরে আছে, ওখানে পুজো সব কিছু রেডিও নিজেই করে পুজো দিচ্ছে। আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি 12টার মতো, শুয়েও ঘুম পাইনি। কারণ যখনই শুতে যাই, এ পাশে ঘুরলে যদি বাঁ পাশে ঘুরি তাহলে প্রচুর নড়াচড়া করে, ডান পাশে ঘুরলে প্রচুর নড়াচড়া করে, সোজা হয়ে ঘুমালে তো আরও বেশি নড়াচড়া করে। এরকম করে সময়টা আমার কেটে গেছে অনেকক্ষণ। তারপর কখন ঘুমিয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। তো দেখা যাক আজকে কি রান্না হয় না হয়, আমি নিজে জানি না। বাবা গেছে বাজারে সকাল সকাল, কি আনে না আনে সব তোমাদের সাথে দেখাবো। আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে। এখন প্রায় সময় আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, তার কারণ আমি কিন্তু রাত্রেবেলা শুয়েই ঘুমোতে পারি না। আর রাত্রেবেলা প্রত্যেকটা দিনই আমার রাত্রেবেলায় খিদে পায়। ঘুম থেকে উঠে 1 ঘন্টার মতো সময় চলে যায় আমার খেতে, জল নিতে, তারপর ওষুধ খেতে। প্রত্যেক দিন রাতে 1:30 থেকে 2-2-2:30 পর্যন্ত আমি খাওয়াতেই ব্যস্ত থাকি। হ্যাঁ, আগে আমার একদমই খিদে পেতো না। এখন জানি না রাত্রে করি কেন আমার খিদেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন রাত্রেবেলায় আমার একটু একটু করে খিদে পায়। যখন একটু খিদে বেশি পেয়ে যায় তখন থাকতে পারি না, ভেতরে বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়। তখন মনে হয় না, আমার ছোট্ট বাচ্চাটা নড়ছে, তার মানে আমার বেবিটার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে নিই। ওকে তো কষ্ট দিয়ে লাভ নেই। তো রাত্রে 1:30টার সময় উঠেই আমি খাই। এখন 5টা মিনিটও লেট করতে পারি না, জানো। যদি ভাবি যে 5 মিনিট পরে খাবো, সেটা আর হয় না। আর বাবা এদিকে নিয়ে এসেছে কাঁকড়া মাছ। তো বাবা জানতো যে আমি কাঁকড়া মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু বাবা এটা জানতো না যে এই প্রেগনেন্সি অবস্থায় কাঁকড়া মাছ খেতে নেই। আমি ভুল করে একদিন খেয়ে ফেলেছিলাম। তোমরা আমাকে বলেছো দিদিভাই কাঁকড়া মাছ কিন্তু খাবে না। আমি সত্যি জানতাম না যে কাঁকড়া মাছ খাওয়া যায় না, আমি খেয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে যে রান্না হচ্ছে আমি খাবো না। বাবা এনেই বলছে যে তুই খেতে পারবি না, তাহলে না আনাই ভালো ছিল। কারণ আমি যেটা ভালোবাসি, আমার বাবা কিন্তু সেটা আনতে খুব ভালোবাসে। আমি বাবাকে অনেক দিন আগেই বলেছিলাম, বাবা আমার না ভীষণ কাঁকড়া মাছ খেতে ইচ্ছে করছে, আর এই টাইমটা তো কাঁকড়া মাছ পাওয়া যায়। বাবা বলছিল অবশ্যই নিয়ে আসবো। তো দেখো, এই বলতে বলতে বাবা 2 দিন নিয়ে চলে এলো। আর আজকের পর তোমরা আর কাঁকড়া মাছ দেখতে পারবে না আমার ব্লগে, তার কারণ বাবা কিন্তু আর আনবে না। তার একমাত্র কারণ হচ্ছে আমি খাবো না। তাই মাও ভালোবাসে, ভাইও একটা বেশি না, হালকাও একটু ভালোবাসে। মা এদিকে ভালো করে মাছগুলোকে কেটে নিল। মাও বলছে তুই খেতে পারবি না, আমরা খাবো, মনটা না চাচ্ছে না, তোর প্রিয় জিনিস মনটা চাচ্ছে না। একবার বলেছিল যে পাশে জেঠিদেরকে দিয়ে দিই। তো আমি বললাম না, কেন জেঠিদেরকে দিয়ে দেবে, রান্না করো, এখান থেকেই বুনুদেরকে দিয়ে দিও, তোমরা তো খেতে পারবে। ভাইও তো সেরকম বেশি একটা ভালো না বাসলেও ভাইও তো খায়,
খেতে পারবে, খেয়ে নাও তোমরা, আমি খাবো না বলে কি তোমরা খাবে না, সেটা তো হয় না। তো মা এখানে কেটে নিচ্ছে। আর আমাদের বাড়িতে সেরকম বেশি একটা আমার পছন্দর খাবার ছাড়া কিন্তু হয় না, কারণ এখন আমার কিন্তু সবসময় মনে হয় একটু ভালো কিছু খেতে, একটু ভালো মন্দ কিছু। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা কিন্তু মামার বাড়ি থেকেই পাঠিয়েছে একটা আমার জন্য। তো ওরা বলেছে, বাবা গেছিলো, গিয়ে বলে এসেছে যে আমরা তো কাঁকড়া মাছ নিয়ে এসেছি, আর জানো বুড়ির জন্য না কিছুই আনতে পারিনি। তো বড় মামি কী করেছে, একটা মাছ দিয়ে দিয়েছে, বলে কি এই মাছটা সোমাকে দিস, সোমা খেয়ে নেবে। তো এই মাছটা কিন্তু আমার কাছে মাছ জিনিসটা না এত ভালো লাগে না, মানে সেরকম এই মাছগুলো না, আমার কাছে লোকাল মাছ ভালো লাগে, যেরকম ছোট ছোট পুঁটি মাছ, দারকিনা মাছ, ওগুলো। যেমন এই যে কাঁকড়া মাছটা লোকাল ভালো লাগে খেতে, কিন্তু এটা তো আমি খাবো না, তাই ওই মাছটাই মা বললো ঝোলের মধ্যে দিয়ে রাখবো, খেয়ে নিস তুই। তো এর জন্যই একটা মাছ আমার জন্য কিন্তু কাটা হয়ে গেছে। আর দেখো কাঁকড়া মাছের পাগুলো এমনভাবে হা করে থাকে, দেখতে কিন্তু বেশ ভয় লাগে। আমার কাছে কাঁকড়া মাছ ভীষণ ভয় লাগে। আর মা বলছিল কাঁকড়া মাছ কাটতেও নাকি মার ভীষণ ভয় লাগে। দাঁড় পেছনটা দিয়ে বারবার করে বেশি বেশি করে বাড়ি দিয়ে কাঁকড়া মাছের পাগুলো কিন্তু কেটে নিল। আর কাঁকড়া মাছের পাগুলো কুরকুরিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মা বলছিল আমাকে যে তুই খাবি না, আমার যেন কেমন একটা লাগছে। বারবার আমি মাকে বলছি তোমরা খাও না, আমি খাবো না তো কি হয়েছে। তো মা কিন্তু ভালো করে এখানে মাছগুলোকে কেটে নিচ্ছে। আর এরকম কাঁকড়া মাছ তোমরা কারা কারা খেয়েছো, কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। এর আগের দিন বাবা কেটে দিয়েছিল মাকে অনেকগুলো মাছ। তো আজকে কিন্তু বাবা বলছে যে না, আজকে আমি কাটবো না, আজকে তুই কাটতো। মাকে বলছে তুমি কাটো তো দেখি কেমন হয়। ও আমি সরি, একটা কথা তোমাদের বলি, আমার বাবা মা কিন্তু তুই তুই করে কথা বলে। আর এদিকে কিন্তু মাছগুলো কাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো আজকে আমাদের নিয়ে এসেছে কাঁকড়া মাছ। কাঁকড়া মাছ খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, কিন্তু আমি খেতে পারবো না, কারণ তোমরা অনেকেই কমেন্টে বলেছো এই কাঁকড়া মাছ নাকি প্রেগনেন্সির টাইমে খাওয়া যায় না। সাথে দেখো আরেকটা মাছ আছে, তো ওটা আমার জন্য, ওটা কী মাছ আমি জানি না, ওই মাছটা এক্সট্রা আমার জন্য রেখে দিয়েছে মা। তো এই যে হচ্ছে কাঁকড়া মাছ, বাড়ির সবাই আজকে কাঁকড়া মাছ দিয়ে খাবে। কাঁকড়া মাছগুলো ধুয়ে নিয়ে এসেছে, তবুও দেখো যে কীরকম যেন একটা জল বেরোচ্ছে, তারপরে এগুলো ফেলে দিলেই হবে। কাঁকড়া মাছ খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, কিন্তু এখন কি করা যাবে, খেতে পারবো না, পরে খাওয়া যাবে। এগুলো সময় অনেক আছে, এখন যত আমি সাবধানে চলবো ততই ভালো না। তোমরা বলেছো অবশ্যই ভালোর জন্যই বলেছো, তো তাই এগুলো খাবো না। আর কাঁকড়া মাছের জন্য আলু আর বেগুন এখানে কেটে নিয়েছি, আলু আর বেগুন দিয়ে হবে চটচটি। মা রান্না করবে, সব কিছু আমি কেটে কেটে দিলাম, মা রান্না করবে। এদিকে আমি ভাত বসিয়েছি, তো দেখো ভাত বসানো হয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসেছে, উতল চলে এসেছে, আর কিছুক্ষণ সময় লাগবে তাহলে ভাত হয়ে যাবে। আর কি রান্না হবে আমি নিজেও জানি না, তো অবশ্যই দেখা যাক কি হয় না হয়। এদিকে তো মাছগুলো দিয়ে হবে মনে হয় চটচটি, আর এগুলো দিয়ে মাছ মানে কাঁকড়া মাছ দিয়ে হবে বাটা, আর তার সাথে পা আছে যে মাছের, এগুলো দিয়ে হবে ভাজা। এই কাঁকড়া মাছের পাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মা দিল আমাকে এদিকে প্রচুর লতি, কালকে কিন্তু অনেক লতি নিয়ে এসেছিলো মা, তো সেখান থেকে 3 দিন কি 4 দিনের লতি হয়ে যাবে। আজকে কিছুটা লতি রান্না করা হবে, এই লতিগুলো যতটুকু হবে আমাদের হয়ে যাবে। আরও কিছুটা পরিমাণ লতি রয়েছে, কারণ কালকে এতটুকু পরিমাণ কালকে রান্না হয়েছে, আজকে এতটুক, আবার কাল কি পরশু দিন এতটুকু রান্না হবে। আমার কাছে এই কচুর লতি বা কচুর মানে যেটা বলে আমরা মুখী বলি, বা কাটি কচু, যে কোনো কচুর জিনিস আমার কাছে বেশ ভালো লাগে। শুকনো শুকনো খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো চলো এখন এই কচুর লতিগুলোকে কেটে নিই। কিছুটা পরিমাণ লতি ছিল, মা বললো তুই যখন খাবি না তোর জন্য কি রান্না করব। আমি বললাম কেন, আমার জন্য তো ঘরে লতি আছেই, আমার ভীষণ ভালো লাগে যেটা সেটাই রান্না হবে। মা বললো তুই কি খেতে পারবি, আমরা সবাই মাছ দিয়ে খাবো, তুই দেখে থাকতে পারবি। কেন পারবো না, আমার না সেই মাছ মাংসর দিকে সেরকম লোভটা আসেই না, কেন বা ভালোই লাগে না সেরকম। আমার কাছে এরকম কচুর লতি, কচুর ডাঁটা, ওসব কেন বা জানি না বেশ ভালো লাগে। আমি সত্যি বুঝতে পারি না এই জিনিসগুলো কেন আমার কাছে এতটা প্রিয়। তো এদিকে কিন্তু আমি কচুর লতিগুলোকে কেটে নিচ্ছি। আর এখন তো আমি আর নিচে বসে কাজ করতে পারি না, এখন আমার উপরে বসেই কাজ করতে হয়। আর এদিকে আমাদের বাড়িতে না লোক এসেছে, সে হচ্ছে আমাদের বাড়ির পেছনটাতে, মানে আমার ঘরের পেছনটাতেই, যেটা জাল না সেটার পেছনটাতে তোমাদের বলতাম না যে সেখানে কিন্তু অনেক খড় আছে, সেই খড়গুলো বাবা বিক্রি করে দিয়েছে, কারণ এত খড় আমাদের লাগবে না। বাবা বলছে এখন তো আমাদের ধান রোপণ করা হয়ে গেছে, তো এখন না সেই রকম খড়টা বেশি লাগবে না, খড়টা বিক্রি করে দেই, অনেকগুলো টাকাও আসবে এখন হাতে। আর এই বর্ষাকালে তো সেরকম কাজ নেই, জমি জায়গারও কাজ নেই, আর একটু টাকারও শর্ট আছে। এই টাইমে কিন্তু খড়ের দাম ভালোই থাকে, একটা আটি মনে হয় সেরকম 3.5 টাকা 4 টাকা এরকমভাবে বিক্রি করেছে। তো
লোক চলে এসেছে, 400 আটির মতো বিক্রি হয়ে গেছে। আর আজকে থেকেই আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি পেছন দিকে জানলাটা খুলতে পারবো। রাত্রেবেলা করে মাঝে মধ্যেই আমাদের এদিকে কারেন্টের প্রচুর ডিস্টার্ব করে, কারণ গ্রামে কিন্তু কারেন্ট একদমই থাকতে চায় না। গ্রাম এলাকা দেখবে একটু বৃষ্টি হতে না হতেই কারেন্ট চলে যায়, আর সেই টাইমে না ভীষণ কষ্ট হয়, না জানলাটা খুলতে পারি। আর সারা রাত কি পাখা দিয়ে শরীরে হাওয়া করে চলে বলো তো, ভীষণ কষ্ট হয়। আর এদিকে তো বাবা আর মার ঘরে কিন্তু জানলা খোলা থাকে। অনেক সময় মা আমার ঘরে গিয়ে গিয়ে আমাকে মানে পাখা দিয়ে হাওয়া করে। মাকে আমি বলি তুমি ঘুমিয়ে পড়ো, মা বলে যে এই অবস্থায় তো গরম বেশি লাগে, তোর কষ্ট হচ্ছে না। মা কিন্তু হাওয়া করে। তো এখন থেকে আর মার হাওয়া করতে হবে না রাতে উঠে। এখন থেকেই আমি প্রত্যেকটা দিনই জানলা খুলে ঘুমাবো, কারণ জানলা খুলে ঘুমোলে না সেই সুন্দর একটা প্রকৃতির বাতাস পাওয়া যায়, সেটা আমার কাছে বেশ ভালো লাগে। প্রকৃতির হাওয়ার মতো কি হাওয়া হয় বলো তো। আর বোনের হচ্ছে পরীক্ষা, বোন ওইদিকে চলে গেছে বাবাকে প্রণাম করতে, বাবাকে প্রণাম করেই চলে আসবে এইদিকে। আর আমাদের না প্রত্যেকটা বোন ভাই সবারই একটা অভ্যাস যে আমরা পরীক্ষার আগে প্রণাম করে যাই। এটা কিন্তু আমারও কিন্তু ছোটোবেলায় অভ্যাস ছিল, ভালো লাগতো প্রণাম করে মানে পরীক্ষা দিতে যেতাম, খুব ভালো লাগতো। এখন পর্যন্ত যদি কোনো পরীক্ষা দিতে যাই আমি, যেরকম আমি অনেক রকম চাকরির পরীক্ষা দিচ্ছি, সেগুলোতেও প্রণাম করে যাই। দেখো কতগুলো ঘর ছিল এখানে, সব নিয়ে গেছে। আর 108 মতো এখানে বাবা রেখে দিয়েছে, যেগুলো আমাদের তারপর ধান হয়ে গেলে যেগুলো বাঁধার কাজে লাগবে। তো এগুলো কিন্তু বাবা রেখে দিয়েছে। চলো এখন একটু ভাত খেয়ে নেব। রান্না হয়ে গেছে, আর আজকে তো কাকা মাছ রান্না করেছে, তোমরা সবাই দেখলেই। আমি তো খাবো না, তো আমি লতি দিয়ে খেতে বসে গেছি। আমার জন্য আজকে লতি আর এই যে একটা মাছ আছে, ওটা দুপুরবেলায় খাবো, এখন আর খাবো না। আর কচু লতি হলে আমার সেরকম কিছুই লাগে না, ভালো লাগে আমার কাছে। তো এটা দিয়ে এখন খেয়ে নেব। হাতের কাজ করব এখন। অনেক কিছু কিন্তু তোমাদের সাথে গল্প করলাম, কাজের কাজ কিছুই হয়নি। এখন ভাবছি ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিই। অনেকক্ষণ সময় থেকেই ভাবছি ঘরটা ঝাড় দেবো, সেরকম রোদের কারণ না ইচ্ছে করছিল না। রাত্রেবেলা কয়েল জ্বালিয়ে রেখেছিলাম, তারপর না আর সকালবেলা মা একবার ঝাড় দিয়েছে, ঝাড় দেওয়ার পর আবার কয়েল জ্বালিয়েছিলাম আমি সকালবেলায়। কারণ আমাদের বাড়িতে এই ঘরটাতে জানি না দিনের বেলাও কেন এত মশা। তো অনেকক্ষণ বসেছিলাম, সেই কয়েলটা পুড়ে পুড়ে কিন্তু নিচে পড়েছে। তো সেই কয়েলটাকেই কিন্তু ঝাড়টা দিয়ে ফেলে দিচ্ছি। আর অনেকগুলো বালি বেরিয়েছে ঘর থেকে। গ্রামের বাড়ি সবসময় তো সবাই জুতো পরে থাকে না, তাই কিন্তু অনেক বালি হয় ঘরের ভিতরে। আর চেষ্টা করি যত সম্ভব পরিষ্কার রাখার, সবসময় হয়ে ওঠে না। যে বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চার পরিমাণ বেশি, তারা কিন্তু নোংরা করবে। আমাদের বাড়িতে যেমন অনেক বাচ্চা কাচ্চার, দাদার বাচ্চা, জেঠুর বাচ্চা, সব মিলিয়ে অনেক। তো আমার বাবা হচ্ছে সব থেকে বড় বাচ্চা, কারণ আমার বাবা জুতো ছাড়া কোনো কাজই করতে পারে না। ঘরে ঢুকলেও কিন্তু জুতো পরে করে। বাবার একটা জুতো, একটা হচ্ছে ফিক্সড জুতো, এটা সবসময় পায়ে থাকে, শুধু শোবার সময় কিন্তু বাবা খুলে রাখে, আর না হলে কিন্তু বাবা একদমই খুলতে পারে না। তো এদিকে ঘরটার ঝাড় দিয়ে চলে এসেছি আমি, একদম উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর বাড়িটা না আগের থেকে অনেকটা ভালো লাগছে। তো কারণ কয়েকদিন না এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু বাড়িঘরের গাছপালাগুলো তরতাজা হয়ে উঠেছে। সেরকম না এখন কি হচ্ছে জানো, প্রচুর বৃষ্টি, যখন বৃষ্টি তো তখন প্রচুর বৃষ্টি, যখন আবার রোদ তখন আবার প্রচুর গরম। এরকমভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটছে। এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে ভাবছি চান করে নেব। চানটা তো এখনো হয়নি, তো চান টান করে তারপর অন্য অন্য কাজ আছে সেগুলো করব। এখন আমার একটা বেশি কাজ করতে হয় না, মা বাড়িতে থাকে বলেই কিন্তু কাজের পরিমাণটাও আমার কমে গেছে। শুধু ঘর পরিষ্কার আর উঠানটা, একদম বসে থাকতে যখন আমি ভালোবাসি না, সেরকম একটু একটু কাজ করতে আমি ভালোবাসি। তো ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই, মাঝে মধ্যে একটু উঠানটা ঝাড় দিই। সে সময় আমি প্রত্যেকটা সময় ঝাড় দিই না, মানে সেরকম অল্প টাইমে একটু ঝাড় দিই। আর ওই পাশে সাইকেলটা ছিল, মা এই পাশে নিয়ে এলো। আর এদিক যে জায়গাটা আছে আমাদের রান্নাঘরের পেছনটা, এদিকে না ভীষণ নোংরা হয়ে গেছে। কারণ সকালবেলা মা যখন ঝাড় দিয়েছে, মা বলছে যে এই সাইডটা না আমি সকালবেলা ঝাড় দিইনি জানিস। তার একমাত্র কারণ এই জায়গাটার দিকে নাকি অনেকটা জল ছিল। এখন দুপুর পার হয়ে যখন বিকেলের দিকে হবে, তখন তো জলটা অনেকটা নেমে গেছে। বৃষ্টির কারণে জলটা কিন্তু অনেকটাই এখান থেকে সরে গেছে। তো মা এদিকে দুটো ফুলের চারা নিয়ে এসেছে, বলছে দুটো নাকি লাগিয়ে দেবে। আমাদের বাড়িতে ফুলের গাছ অনেক আছে, কিন্তু ফুল না সেরকম ফুটছে না। আর জানো আমাদের বাড়িতে কিন্তু ফুল চাষও করা হয়। কিছুদিন পর এখানে আমাদের বাড়িতে ফুল চাষ করে ফুল বিক্রি করা হবে, ফুল গাছ বিক্রি করা হবে। কিন্তু এই বর্ষাকালে কোনো ফুলই আমাদের বাড়িতে সেরকম টিকে না। আর যে ফুলগুলো আমরা বিক্রি করি সেগুলো কিন্তু এখনকার ফুল না, সেগুলো হচ্ছে গাঁদা ফুল, বড় বড় ভোমরা ফুল, ডালিয়া ফুল, এসব তো আর এই মুহূর্তে পাওয়া যায় না। তো মা না এখানে এনে একটা সাদা ফুলের গাছ লাগিয়ে দিল। এই ফুলটা নাকি বেশ সুন্দর হবে আর অনেক থোকা ধরা হবে, পুজোর কাজে লাগবে। কিন্তু পাশের বাড়ির কাকা গেছিল বলে বোন, আমাদের এখানে জলপেশ মন্দির আছে, তো সেখানে গেছিল।
কাল বেরিয়েছিল, আজ সকাল সকাল বাড়ি এসে পৌঁছেছে। আর আমার জন্য নিয়ে এসেছে অনেক কিছু। চিড়েটা আমার জন্য না, চিড়েটা বাড়ির সবার জন্য, আর আমার জন্য অনেক সন্দেশ নিয়ে এসেছে। তো চলো খুলে দেখি। যতদিন না আমার স্বাদের অনুষ্ঠান হচ্ছে ততদিন আমি চিড়ে খেতে পারবো না। তো সেই কারণে আমাকে বললো যে চিড়েটা তোমার জন্য নয়, চিড়েটা বাড়ির সবার জন্য। আর সুতো, এই যে সুতোটা, এই সুতোটা আমার জন্য, বেশ অনেকটা সুতো। আর আমার না এই প্রসাদের এই চিড়েগুলো বেশ ভালো লাগে, কারণ চিড়েগুলো দেখো কি পাতলা পাতলা। দেখো তোমরা চিড়েগুলো কি পাতলা পাতলা, একদম সফট চিড়েগুলো। আর এই যে এটা আমার জন্য সন্দেশটা। তো চলো সবাইকে একটু একটু প্রসাদ দেই। আর এখানে আছে যতটুকু সুতো তার থেকে হাফ আমি নেব, হাফ দেবো ভাইকে। এই যেভাবে ভাঁজ করে নিলাম, এখানে কেটে ভাইকে হাফ দেবো আর হাফ আমি নেব। চান করে ফেলেছি, চান টান হয়ে গেছে। এখন এই যে এটাকে একটু কেটে নেব। এই হচ্ছে প্রসাদ, আর এই হচ্ছে আমার সুতো। এটাকে আমি হাতে বাঁধবো। প্রসাদ মানে সন্দেশটা আমার জন্য, আমি তো চিড়ে খেতে পারবো না, তো তাই বৌদি এসে বলেছে এই সন্দেশটা তোমার জন্য, তোমার কাকা নিয়ে এসেছে। প্রসাদটা দারুণ টেস্ট। এটা চিড়েটাও ভালো লাগে খেতে। জীবনে অনেক সমস্যাগুলো এক এক করে এক একভাবে কিন্তু শেষ হচ্ছে। একটা সমস্যায় পড়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সেদিন আমি বলেছিলাম আমার স্বাদের অনুষ্ঠান হবে না, হবে বলেছিলাম, আবার থাম্বনেলে লিখেছিলাম হবে না। অনেক সমস্যা চলছিল জানো, আমি নিজেও জানতাম না যে আমার স্বাদ হবে কি হবে না। সব মেয়েরই একটা আশা থাকে, সব মেয়েরই একটা ইচ্ছা থাকে যে তার বাড়ির লোক তার শ্বশুর বাড়িতে যাবে, গিয়ে সেখানে অনুষ্ঠান হবে। আর এক নম্বর কথা, আমার বাড়ির সঙ্গে যখন আমার সবারই মিল আছে, মানে আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি সবার সঙ্গে যখন মিল আছে, যখন আমি মিল রাখার চেষ্টা করেছি, ততটুকু আমি পেরেছি, যে মিলটা রাখতে পেরেছি। এটা আমি নিজেকে বলি যে না, আমি এটুকু পেরেছি, সবার সঙ্গে মিলটা রাখতে পেরেছি। তো সেই কারণে আমার বাড়ি থেকে কিন্তু এখন পর্যন্ত আমার বাবা কোনোদিন আমার শ্বশুর বাড়িতে যায়নি। কারণ আমিও কিন্তু প্রেম করে বিয়ে করেছিলাম, আমিও কিন্তু বাবা মাকে কষ্ট দিয়েছিলাম জানো। আমি যখন পালিয়ে চলে গেছিলাম, আমার বাবা কারেন্টের তারে হাত দিতে গেছিলো যে মারা যাবে, কারেন্টের শক খেয়ে মারা যাবে, গলায় দড়ি দিতে গেছিলো, বিষ খেতে গেছিলো। এই কথাগুলো যখন আমি সেখান থেকে শুনেছিলাম, শ্বশুরবাড়ি থেকে, ভীষণ কষ্ট পেয়েছিলাম। তখন আমি সত্যি কি করব নিজে বুঝতে পারতাম না। একবার মনে হতো যে ছুটে চলে আসি, আর একবার মনে হতো আমি যদি এখন যাই কোন মুখ নিয়ে যাব, কারণ আমি ভুল করে ফেলেছি। আমি যেদিন পালিয়ে গেছি বাড়ি থেকে, সেদিনও না আমি বুঝতে পারিনি যে আজকে আমি পালিয়ে যাচ্ছি, সব মানুষগুলোকে ছেড়ে আমি একজনের কাছে চলে যাচ্ছি। মানে সেই মনোভাবটাই ভেতরে আমার ছিল না। তো সেগুলো আমার একটা ভাই, আমার কাকাতো ভাই আমাকে খবর দিত, বলতো বাড়ির লোকগুলো কেমন। আমার বাড়ির সঙ্গে প্রায় ধরো 15-20 দিনের মতো কোনো যোগাযোগ হয়নি, শুধু কাকাতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ হতো। ও আমাকে শুধু বলতো কেমন আছে বাড়ির সবাই। মানে সবসময় আমার একটা টেনশান থাকতো, কারণ আমার বাবা আমাকে যতটা পরিমাণ ভালোবাসে, আমার বাবা যে কোনো আমার দুঃখে দুঃখ পায়, আমার সুখে সুখ পায়। মানে আমার বাবা সবসময়ই মেয়ে বলতে অজ্ঞান, মানে বুড়ি বলতে অজ্ঞান। আমার বাবা কিন্তু আমাকে বুড়ি বলে ডাকে। তো সেগুলো আমি কিন্তু সবসময়ই ভাইয়ের কাছে জানতাম, কাকাতো ভাইয়ের কাছে, যে কেমন আছে না। ও আমাকে বলতো আজকে জানিস জেঠু না এটা করতে গেছিলো, কালকে এটা করতে গেছিলো। শুনে খুব খারাপ লাগতো, আমার কষ্ট হতো। তখন বরকে বলতাম, বর আমাকে বলতো আমি তো তোমাকে নিয়ে যেতে পারি, এখনই তোমাকে আমি তোমার বাড়ি নিয়ে যেতে পারি, কিন্তু কোন মুখে নিয়ে যাব বলো তো? আমিও তো ভুল করেছি, তাদেরকে তো আমিও কষ্ট দিয়েছি, কিভাবে আমি তোমাকে নিয়ে তাদের সামনে দাঁড়াবো? তো এই কথা বলতে বলতে একদিন আস্তে আস্তে মাকে ফোন করতাম, ফোন করতাম, মিস কল দিয়ে রাখতাম, মা ধরতো না। এরকম করতে করতে অনেক দিন পর মা ফোন ধরলো, কথা হলো, আস্তে আস্তে সব ঠিক হলো। আমাকে বাড়ি থেকে মানলো। এখান থেকে মেনেছি একমাত্র আমার বড় জেঠুর কারণে। কারণ আমার বড় জেঠু বলতো আমার তো বয়স হয়ে গেছে, আর আমাদের তো একটাই মাত্র বড় ভাস্তি, আমি যদি কোনোদিন মরে যাই তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমি আমার ভাস্তিটাকে মিলাতে পারিনি। আমার ভাস্তিটাকে কোনো দিন প্রেম করে বিয়ে করার পর আমি বাড়ির সঙ্গে মিলাতে পারিনি। তো আমি চাই আমার মৃত্যুর আগে যেন আমি আমার ভাস্তিটাকে মিলাতে পারি। তো আমি কিন্তু একমাত্র আমার জেঠুর কাছেই
প্রচুর ঋণী, কারণ আমার জেঠুর জন্যই কিন্তু আমার এই বাড়িতে মিল হয়েছে। তারপর একদিন জেঠু ভাই গাড়ি করে গিয়ে আমাকে নিয়ে এলো সেখান থেকে, শ্বশুরবাড়ি থেকে। তো তখন বরকেও নিয়ে এসেছিলাম, আর তখন আমার বাবা বাজারে গেছিলো, বড় বাজারে, আমাদের এখানে যে বড় বাজারটা হয় সেখানে গেছিলো। আর বাড়িতে বলে গেছিলো যদি আজকে সোমা বাড়িতে আসে ওকে আমি খুন করব, মানে একটা রাগ থাকে ভেতরে। তারপর বাড়িতে আসার পর আমার বাবা আমি বাড়িতে ছিলাম এখানে, মানে যেমন হয় বিয়ের পর নায়র আনে, তো এরকম আমি নায়রের মতো এসেছিলাম। তো 1 মাস ছিলাম, আমার বাবা 1 মাস আমার সাথে কোনো কথা বলেনি। আমি যদি ভাত দিতাম নিজে হাতে বাবা ভাত ফেলে দিত, আমি যদি বাবা বলে ডাকতাম কথা বলতো না, মুখ ফিরিয়ে নিত। ভীষণ কষ্ট পেতাম জানো, কারণ তখন আমার কাছে কিন্তু সব থেকে বেশি আমার বাবাই আপন, মানে খুব ভালোবাসি। সব মেয়েরাই তার বাবাকে খুব ভালোবাসে, আর ছেলেরা মাকে। জানি না বাবা এতটা কেন আপন। তো এরকম করতো। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা, সব কিছু মিলিয়ে সব কিছু ঠিক হয়ে গেল আস্তে আস্তে। মানে একমাত্র আমি উপরওয়ালার কাছে বিশ্বাস রেখেছিলাম যে ভগবান, আমি কোনো দিন কারো মুখে কোনো কটু কথা বলবো না, কাউকে কিছু বলবো না, সব তোমার হাতে ছেড়ে দিলাম, সব তোমার কাছে। তুমি আমার বাবা মাকে আমার সঙ্গে মিলিয়ে দিও। আমার মা আমার সঙ্গে অনেক দিন আগেই মিলে গেছিলো, কিন্তু বাবারটা দেরি হয়ে গেছে। মানে খুব কষ্ট পায় বাবারা না, মেয়েদের এটা খুব কষ্ট পায়। মেয়েরা যদি কোনোদিন কষ্ট হয় না, খুব কষ্ট পায়। আমি আমার বাবাকে কোনোদিন কোনো কটু কথা বলিনি, এখন পর্যন্ত আমি বলিনি। তারপর তো আস্তে আস্তে আমি এইদিকে এলাম, কারণ আমার বাবা দেখতো আমি সেখানে একা থাকি। আমার শাশুড়ি মা একদমই কানে শোনে না, কিছুই শোনে না একদম। তো সেই কারণে আমার শাশুড়ি মার সাথে চিৎকার করে কথা বলতে, আর সেখানে বাড়িঘরও সেরকম পরিস্থিতি খারাপ, বাড়িতে একটা মেয়ে নেই, বউ নেই। তো বাবা বলতো তোর যেখানে ভালো লাগে সেখানে থাক। তারপর আমার শাশুড়িও বলতো তোমার যেখানে ভালো লাগে সেখানে থাকো। তো আমার এই জায়গাটা ভালো লাগে, তো বর চলে যেত বাইরে। এরকম করতে করতে আস্তে আস্তে এইদিকে আমি সেটেল হলাম, এখানেই থাকি। এরকম না যে আমি সেখানে যাব না, অবশ্যই যাব, সময় হলে অবশ্যই যাব। তো সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করে অনেক কিছু মিল করা হলো। কিন্তু জানো, এখন পর্যন্ত আমার বাবা আমার শ্বশুরবাড়িতে যায়নি, এখন পর্যন্ত সেখানে আমার বাবা পাড়া দেয়নি। তো এবার আমার সাধের অনুষ্ঠান সামনে চলে আসছে, বেশি দিন নেই, সেখানে আমার বাবা যাবে। এটা যে আমার কাছে কতটা মানে ভালো লাগা, কতটা ভালো লাগছে আমার, সত্যি বলে বোঝাতে পারবো না। সব কিছু মিলিয়ে গাড়ি ঠিক করা হচ্ছে, কি গাড়ি করে যাবে সব কিছু ঠিক করা হচ্ছে। কথাগুলো শুনেও না আমার ভেতরটা ঠান্ডা হচ্ছে যে এত কিছু পার হয়েও আজ আমি আমার বাবাকে আমার শ্বশুরবাড়িতে নিতে পারবো, পায়ের ধুলো পড়বে আমার বাবার। এর থেকে বেশি কিছু চাই না। প্রত্যেকটা বাবাই চায় তার মেয়ের শ্বশুরবাড়ি যেতে। আমিও যেতাম, যেন আমিও চাইতাম আমার বাবা যেন আমার শ্বশুরবাড়ি যায়, গিয়ে দেখে তার মেয়ে কোন জায়গায় গেছে, কেমন আছে না আছে সব। আমি জানি আমার শ্বশুরবাড়ি সেরকম বড় লোক না, সেরকম আর্থিক অবস্থাও নেই, সেরকম জমি জায়গাও নেই, কিছুই নেই। মানুষগুলো ভালো, এতটুকুই জানি। মানুষের থেকে কি জানো, সব থেকে জমি জায়গা টাকা পয়সা তুমি পাবে, কিন্তু তুমি কোনো দিন কিন্তু তোমার বর যদি খারাপ হয় বরটাকে ঠিক করতে পারবে না, সহজে ঠিক করা যায় না। একটা ছেলে যদি মাতাল হয়, তোমাকে ধরে মারে, তুমি তাকে কিন্তু ঠিক করতে পারবে না। আর তোমার যদি জমি জায়গা না থাকে, তোমার যদি টাকা পয়সা না থাকে, আস্তে আস্তে সব হবে। এমন একটা সময় গেছে, আমার একজোড়া জুতো কিনতে হলেও ভাবতে হতো 7টা দিন যে ও রাজমিস্ত্রি কাজ করে আসবে, তারপর আমার সেই জুতোটা কিনতে হবে, সেটাও ভাবতে হতো। এখন আমি যদি এখনই ভাবি না আমি জুতোটা কিনবো, এখনই কিনতে পারি। এখনই যদি ভাবি না আমি 500 টাকা দামের একটা শাড়ি কিনবো, কিনতে পারি। কারণ সে ততটুক সাহস আমার আছে, ততটুক পয়সা সবসময় আমার হাতে থাকে। 500 টাকা কেন, এর থেকে বেশি যদি হয় 1000 টাকার শাড়িও কিন্তু আমি এখন এই মুহূর্তে কিনতে পারি, এখনই কিনে আনতে পারবো। ততটুক টাকা আমার বর আমার হাত খরচ সবসময় দিয়ে রাখে। তারপর তো আমার ওষুধ খরচ সব কিছু মিলিয়ে কিন্তু অনেক টাকার দরকার পড়ে, সব কিছুই দিয়ে রাখে। এদিক থেকে আমি এখন অনেকটাই সুখী আছি, অনেকটাই ভালো আছি। কিন্তু একটা দিকে দুঃখ ছিলাম, আমার বাবা কোনো দিন আমার শ্বশুরবাড়িতে যায়নি, এবার যাবে। সেই জিনিসটা ভাগ্যই অন্যরকম, সেই জিনিসটা ভাবলেই আমার কাছে অন্যরকম লাগে। সত্যি আমি সব তোমাদের সাথে শেয়ার করব। আর যখন বাবার মার মুখ থেকে শুনলাম তারা গাড়ি ঠিক করছে, কি গাড়িতে যাবে, কারা কারা যাবে, সব ঠিক করছে, তো ভাবলাম আমার এর থেকে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারে না। আমি আমার বাবা মার কাছ থেকে কিন্তু কিছু চাই না, শুধু চাই ভালোবাসা আর আশীর্বাদ। তোমরা জানো আমার বাবা মা আমাকে মানে মেনে নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা মা কিন্তু আমাকে একটা কিছু দেয়নি, মানে একটা সুতো পর্যন্ত আমি আমার বাবার বাড়ি থেকে নিইনি, নেবও না। এটা আমার একটা জেদ বলতে গেলে। আমি আমার বাবা মার কাছে কিছু নেব না, আমি আমার বাবা মাকে করে দেখাবো। আস্তে আস্তে হয়তো সময় লাগবে, এখন এখানে আছি, হয়তো সময় লাগবে, আমি করে দেখাবো। আমার হাতের কানের গলার সব করব, কিন্তু দেরি হবে।
আমি বাবার কাছ থেকে নিয়ে গেলাম, সেটা কিন্তু আমি চাই না। আমার জেদ এটা, আমি নেবই না আমি, এটাই আমার জেদ। আমার বাবা মা বলে যে তোকে একটা মালা দেবো, জামাইকে একটা আংটি দেবো, গাড়ি দেবো, এসব দিয়ে দিই। আমি কিন্তু এখন পর্যন্ত না, আমার উপর দিয়ে কিন্তু এই জিনিসটাতে আমার মা বাবা যেতে পারবে না। কারণ আমি যদি জিনিসটা না নিই, আমার বাবা মা কিন্তু আমাকে জোর করে দিতে পারবে না। না, আমি বাবাকে আগেই বলে দিয়েছি আমি কিন্তু নেব না। তুমি যদি দিতেও চাও জোর করে, আমি নেব না। তাহলে কিন্তু সত্যি বাবা আমি খুব কষ্ট পাবো। তার জন্য এখন আর এইসব দেনা পাওনার কথা হয় না। এতটুকু আমার একটা ইচ্ছা। হতে পারে এইসব নিয়ে শ্বশুরবাড়িতে একবার হয়েছিল অশান্তি, যে আমার একবার শুনতে হয়েছিল তোমার বাড়ি থেকে কিছু দেয়নি, এটা সেটা অনেক কিছু। কিন্তু আমি এটাই সবসময় বলি, আমি নিজে করে দেখাবো, নিজের তাগিদে করব, নিজের হাত আছে, পা আছে, সুস্থ আছি, আমি নিজে সব করতে পারবো, দেরি হবে, এটাই চাই। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসার চেষ্টা করব। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো।